আসসালামু আলাইকুম। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে অবৈধভাবে দুবাই আসা এক প্রবাসী, যে তার জীবনের 50টি বছর পার করেছে নিজের পরিবার ও আত্মীয় স্বজন ছেড়ে। এমন এক প্রবাসীর জীবন সংগ্রামের গল্প নিয়ে আমাদের আজকের মুভি পাথেমারি। মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভিটি এমন কিছু সত্য সামনে নিয়ে আসবে যা প্রায় প্রতিটি প্রবাসীর জীবনের সাথে মিলে যাবে। প্রবাসীরা বা যাদের পরিবারের কেউ প্রবাসে আছে তারা সহজেই নিজের সাথে মিলাতে পারবেন এই গল্পের প্রতিটি প্লট। বাস্তব জীবনকে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে, তা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকের কোনো স্পয়লার দিচ্ছি না, তো চলুন চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় মধ্যপ্রাচ্যের দুবাই থেকে। কিছু ইন্ডিয়ান মালায়ালি শ্রমিক সারাদিনের কাজ শেষে ঘুমিয়েছিল। এদের মধ্যে একজন নারায়ণ। ভোর 5টা বাজতেই নারায়ণের অ্যালার্ম ক্লকে অ্যালার্ম বেজে ওঠে। নারায়ণ প্রতিদিন ভোর 5টায় উঠে কাজে যায়, কিন্তু আজ এক নাগাড়ে অ্যালার্ম বেজে চললেও নারায়ণ তা বন্ধ করছে না দেখে তার একজন রুমমেট তার কাছে যায় তাকে ডাকতে, আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা লীলা নামের এই মহিলাটিকে দেখি। লীলা নারায়ণের স্ত্রী। তাদের 2 ছেলে সতীশ ও মনীষ। খুব ভোরে তাদের কাছে নারায়ণের রুমমেট ভেনুর কল আসে। ভেনু সতীশকে জানায় যে নারায়ণের শরীর খারাপ। সে এর চেয়ে বেশি কিছু আর না বলে ফোন রেখে দেয়। সতীশ তখন নারায়ণের কাছে থাকা তাদের গ্রামের নজিবকে ফোন দিয়ে বলে, দাদা, একটু আগে ভেনু আঙ্কেল ফোন দিয়ে বলল বাবার নাকি শরীর খারাপ, তুমি কি কিছু জানো? নজিব সতীশকে বলে, আমি এখানেই আছি, তোকে সত্যিটা বলি সতীশ, তোর বাবা মারা গেছে, কিন্তু এখনই তোর মাকে সব জানানোর প্রয়োজন নেই। আমরা খুব শীঘ্রই লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করব। এই বলে নজিব ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর সেখানে ইসমাইল ভাই নামের একজন লোক দেখতে আসে। ইসমাইল নারায়ণের বন্ধু। সে নারায়ণের ডেড বডি দেশে ফেরানোর ব্যাপারে সব খোঁজ খবর নেয়। সে সবাইকে বলে যে যত দ্রুত সম্ভব এখানকার ফর্মালিটি শেষ করে আমাদের নারায়ণের বডিটি তার বাড়িতে পাঠাতে হবে। এদিকে নারায়ণ গ্রামে তার পরিবারের জন্য নতুন বাড়ি করছিল, কিন্তু সেই বাড়ির কাজ এখনো শেষ করতে পারেনি। এজন্য নারায়ণের মৃত্যুতে তার বাড়িতে কাজ করা শ্রমিকরাও চিন্তায় পড়ে যায়, কারণ বাড়ির মালিক মারা যাওয়ায় এখন হয়তো তাদের কাজ বন্ধ হয়ে যাবে। পরের সিনে এই লোকটিকে দেখানো হয়। লোকটির নাম মাইদ। নারায়ণের মৃত্যুর খবর শুনে মাইদ বাসে করে নারায়ণের বাড়িতে আসার জন্য রওনা দেয়। বাসে করে আসার সময় রাস্তার পাশে একটি বিলবোর্ডে 56তম মিরাবশাহী ফুটবল টুর্নামেন্টের বিজ্ঞাপন দেখতে পায় সে। তখন তার মনে পড়ে 50 বছর আগে 7ম মিরাবশাহী ফুটবল টুর্নামেন্টে সেও নারায়ণ একই টিমে খেলেছিল। নারায়ণ ফুটবল অনেক ভালো খেলতো, তার করা গোলেই তারা ফাইনালে জিতেছিল। কিন্তু ট্রফি নিয়ে বাড়ি ফেরার পর নারায়ণের বাবা ট্রফিটি ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, এখন কি আমরা ট্রফিটি সিদ্ধ করে খাবো? ঘরে খাবার নেই আর নবাবপুত্র ফুটবল খেলে বেড়াচ্ছে। দুটো বোন এখনো বিয়ে দেওয়ার বাকি আছে, সেই খেয়ালও তো রাখা উচিত। রাগে কষ্টে নারায়ণ বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে মহিদের গ্রামে এক মাজার থেকে সিন্নি নিয়ে নারায়ণ বাড়িতে ফিরে। সবাই সেই সিন্নি নারায়ণকে ছাড়াই তৃপ্তি করে খেয়ে নেয়, কারণ তারা মনে করে যে নারায়ণ হয়তো মাজার থেকেই খেয়ে এসেছে। কিন্তু সত্যি হচ্ছে নারায়ণ নিজে না খেয়ে পরিবারের লোকদের জন্য খাবার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেদিন রাতে নারায়ণ মনে মনে ভাবে যে বাড়ির অভাব দূর করার জন্য তাকে কিছু একটা করতে হবে। পরদিন নারায়ণ মহিতকে নিয়ে ভেলুবাই নামের একজন লোকের সাথে দেখা করতে যায়। ভেলু আদম ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিল। সে একটি বড় ট্রলারে করে অবৈধ পথে লোকদের দুবাই পৌঁছে দেওয়ার কন্ট্রাক্ট নিত। নারায়ণ ও মাইত ভেলুকে বলে যে তারাও দুবাই যেতে চায়। ভেলু তাদেরকে বলে, এটা এতটাও সহজ না যেমনটা তোমরা ভাবছো। দিনের পর দিন লঞ্চে শুয়ে বসে থাকতে হবে। বিশাল সমুদ্র, দৈত্যাকার ঢেউ আর ঝড়ের সাথে লড়াই করে গন্তব্যে পৌঁছাতে হয়। নারায়ণ বলে, তবু আমরা যেতে চাই। আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারলে অন্তত পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে পারবো। ভেলু বলে, তাহলে টাকা নিয়ে আগামী শুক্রবার চলে এসো। শুক্রবার এখান থেকে যাত্রা শুরু করা হবে। সালটা তখন 1965। সারাদিন কাজ করে মাত্র 20 টাকা পাওয়া যায়। নারায়ণ কঠোর পরিশ্রম করে দুবাই যাবার জন্য 5000 টাকা জমায়। অন্যদিকে মাইদ তার মায়ের সোনার হার বিক্রি করে দেয়। বিক্রি করার আগে সে ফটো স্টুডিওতে গিয়ে হারটির একটা ছবি তুলে রাখে, যাতে দুবাই গিয়ে টাকা রোজগার করে আবার ঠিক এমন একটা হার বানিয়ে দিতে পারে। যাই হোক, একদিন সময় মতো নারায়ণ ও মাইদ বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। ভেলু তাদেরকে একটি ছোট নৌকায় করে তীর থেকে কিছুটা দূরে একটা বড় লঞ্চের কাছে নিয়ে যায়। নারায়ণ লঞ্চে গিয়ে দেখে যে সেখানে তার মতো আরো 25 থেকে 30 জন লোক আছে। ভেলু এদের সবার কাছ থেকে টাকা নিয়েছে দুবাই নিয়ে যাবার জন্য। নিজেদের ভাগ্য বদলানোর জন্য পরিবার পরিজনের থেকে বিদায় নিয়ে তারা যাত্রা শুরু করে অসীম সমুদ্রের বুকে। এরপর পার হয়ে যায় বেশ কয়েকদিন। তাদের জাহাজ চলছে তো চলছেই। চারদিকে কোথাও কোনো মাটির চিহ্ন মাত্র নেই। চারদিকে শুধু পানি
আর পানি। এদিকে জাহাজের খাবার পানি ও খাবার প্রায় শেষের দিকে। তারা তীরে পৌঁছানোর জন্য যে কয়দিন টার্গেট করেছিল সময় তার চেয়ে অনেক বেশি লাগছে। এজন্য জাহাজের লোকেরা তাদের হিসেব করে খাবার ও পানি দিচ্ছিল। এইভাবে পার হয়ে যায় আরো কয়েকদিন। পানি ও খাবারের অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে। একসময় জাহাজের খাবার ও পানি পুরোপুরি শেষ হয়ে যায়। পানির অভাবে একদিন ইলিয়াস নামের একজন লোক খুব অসুস্থ হয়ে পড়ে। নারায়ণ পানির পাত্রের নিচে জমে থাকা পানি একটি কাপড়ে করে এনে ইলিয়াসের মুখে দেয়, কিন্তু ওই দিন বিকেলে ইলিয়াস মারা যায়। জাহাজের মুসলমান যাত্রীরা মিলে ইলিয়াসের জানাজা পড়িয়ে লাশটি কাঁধের সাথে বেঁধে সমুদ্রে দাফন করে দেয়। সবার মধ্যে আতঙ্ক বাড়তে থাকে, না জানি পরের বার মরার পালা আমার। এখনো কলির কোনো দেখাই নেই। তারা জানে না যে আর কতদিন তাদের এভাবে চলতে হবে। ওই দিন রাতে সমুদ্রে প্রচন্ড ঝড় ওঠে। ঢেউয়ের তোড়ে মনে হচ্ছিল যেন এই বুঝে জাহাজটি পানির নিচে তলিয়ে যাবে। অনেকক্ষণ ধরে প্রলয়ঙ্করী ঝড়ের সাথে লড়াই করে তারা শেষ পর্যন্ত টিকে থাকে, কিন্তু এই ঝড়ে তাদের দুজন সহযাত্রী পানিতে পড়ে মারা যায়। এরপর দিন জাহাজের একজন নাবিক এসে সবাইকে জানায় যে তারা তীর দেখতে পেয়েছে। এই খবর শুনে সবাই জাহাজের ডেকে এসে কিছু দূরে একটি দ্বীপ দেখতে পায়। এতে সবাই অনেক খুশি হয়, যেন তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। ভেলু তাদেরকে বলে, তোমাদের এই দ্বীপের কাছে নামিয়ে দেব, কিন্তু সন্ধ্যার আগে কেউ পানি থেকে উঠবে না, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। সন্ধ্যা নামলে পানি থেকে উঠে তোমরা কোনো গাড়ি ধরে শারজা আর তারপর সেখান থেকে দুবাই চলে যেতে পারবে। দ্বীপের কাছাকাছি গিয়ে ভেলু সবাইকে পানিতে নামিয়ে দেয়। সাঁতার কেটে দ্বীপের কাছে এসে সবাই পানিতে অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হওয়ার। অন্ধকার নামলে তারা পানি থেকে উঠে পাহাড়ি পথ পার করে একটি রাস্তায় আসে। এখানে এসে তারা শারজা যাওয়ার গাড়ি পেয়ে যায়। সেই গাড়িতে করে তারা শারজা হয়ে দুবাই পৌঁছে। সিন এখান থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে মহিদের কাছে। মহিদ বাস থেকে নেমে নারায়ণের বাড়িতে যায়। নারায়ণের বাড়ির বাহিরে তার একজন বন্ধুর সাথে দেখা হয়। সে মহিদকে জিজ্ঞেস করে যে সে কবে দেশে ফিরে এসেছে। মহিদ বলে, গত মাসে আমি দেশে ফিরে এসেছি, তখনই তার সাথে আমার শেষ দেখা হয়েছিল। সে বলেছিল যে বাড়ির কাজটা শেষ হলেই সে দেশে ফিরে আসবে। সিন এখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। নারায়ণের দুবাইয়ে যাবার 11 বছর হয়ে গিয়েছে। সে তার ভিসা, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ঠিক করে ফেলেছে, অর্থাৎ এখন সে বৈধ শ্রমিক হিসেবে দুবাইয়ে কাজ করছে। মাঝখানে বছর খানেক আগে দেশে এসে সে লীলাকে বিয়ে করে গিয়েছে। তখনকার দিনে প্রবাসীদের যোগাযোগের মাধ্যম ছিল চিঠি কিংবা লম্বা লাইনে দাঁড়িয়ে টেলিফোনে কথা বলা। মাঝে মধ্যে বাড়ির লোকেরা টেপ রেকর্ডারে কথা রেকর্ড করেও পাঠাতো। নারায়ণ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বাড়িতে লীলা ও তার মাকে ফোন করতে পারে। তার মা তাকে বলে যে ছাদের টাইলস গুলো এবার লাগাতে হবে, তাছাড়া দেয়ালে প্লাস্টার করা এখনো বাকি। নারায়ণ বলে, সব হয়ে যাবে মা, তুমি কোনো চিন্তা করো না, সামনের মাসে টাকা পাঠালে কাজ শুরু করো। নারায়ণের মা তখন বলে, তোমার বড় বোনের স্বামী প্যারালাইজড হয়ে পড়ে আছে, তার জন্য কিছু টাকা পাঠিও। এরপর নারায়ণ লীলার সাথে কথা বলে। লীলা নারায়ণকে বলে যে আমার একা একা ভালো লাগে না, তুমি চলে আসো। নারায়ণ বলে, আমি চলে আসলে সংসার চলবে কিভাবে? এখানে সবকিছু গুছিয়ে তারপর আসতে হবে। এর কিছুদিন পর নারায়ণের বড় বোন নির্মলার কাছ থেকে নারায়ণ একটি চিঠি পায়। সেই চিঠিতে নির্মলা নারায়ণের কাছে টাকা চায়, কিন্তু তার কাছে এখন টাকা নেই। গত মাসে এসে হাতে থাকা সব টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। নির্মলাকেও সে কিছু টাকা দিতে বলেছিল। এখন তার হাতে কোনো টাকাই নেই। এজন্য সে মোহিত ও তার রুমমেট আরো কয়েকজনের কাছ থেকে টাকা ধার করে নির্মলাকে পাঠিয়ে দেয়। এদিকে বাড়িতে ফোনে কথা বলার পর থেকে নারায়ণের মনটা ভার হয়ে আছে। 3 বছর হয়ে গিয়েছে নতুন বিয়ে করা বউকে রেখে এসেছে। তাকে দেখতে খুব ইচ্ছে করছে। এজন্য সে সিদ্ধান্ত নেয় ছুটিতে বাড়িতে যাবে। সে তার পরিবার, আত্মীয় স্বজন সবার জন্য শপিং করে নেয়। তার রুমমেটরাও তাকে অনেক জিনিস গিফট করে। সবাই তাদের নিজেদের পরিবারের জন্য অনেক জিনিস নারায়ণের কাছে দিয়ে দেয় পৌঁছে দেওয়ার জন্য। রুমের একজন তখন বলে, আমরা ভালো ভালো পোশাক পরে এত এত জিনিস নিয়ে যখন বাড়িতে যাই না, তখন সবাই ভাবে আমরা এখানে কত সুখী আছি, অনেক টাকা ইনকাম করি। কিন্তু তারা জানে না যে প্রতিটি দিরহাম কামাই করতে আমাদের রক্ত পানি করতে হয়। যাই হোক, নারায়ণ বাক্স পেটরা প্যাক করে দেশে চলে যায়। বোম্বে এয়ারপোর্টে একজন কাস্টম অফিসার নারায়ণকে জিজ্ঞেস করে যে লাগেজে কি আছে। নারায়ণ বলে, শুধু কাপড় চোপড় স্যার। অফিসার তখন লাগেজ খুলতে বলে। নারায়ণ লাগেজ খুলে অফিসারটি জিনিসপত্র নাড়াচাড়া করে বলে, দিনার আছে সাথে? আমাকে 50 দিনার দিয়ে চলে যা। নারায়ণ বলে, কিন্তু আমি আপনাকে দিনার দেব কেন? আমার তো কোনো ভুল নেই। অফিসার বলে, বেশি কথা বললে সব মালসহ হাজতে পুড়ে দেব। নারায়ণ তখন ভয়ে আর কোনো কথা না বলে দিনার দিয়ে দেয়। চন্দ্রান অর্থাৎ নারায়ণের ছোট ভাই নারায়ণকে আনতে এয়ারপোর্টে যায়।
এরপর সে একটি গাড়ি করে এয়ারপোর্ট থেকে তার বাড়িতে চলে আসে। নারায়ণকে দেখে নারায়ণের মা ও বোনেরা ছুটে আসে। এতদিন পর নারায়ণ তার মাকে দেখে জড়িয়ে ধরে। এদিকে লীলা নারায়ণকে দেখে বারান্দার এক কোনায় লজ্জা লজ্জা মুখ করে দাঁড়িয়ে থাকে। ওই দিন রাতে নারায়ণ তার বাক্স ও লাকেজ খুলে সবার জন্য নিয়ে আসা উপহারগুলো দেয়। বোনদের জন্য শাড়ি, কারোর জন্য সেন্ট, হাতঘড়ি, বিদেশি সাবান, শ্যাম্পু, শার্ট, প্যান্ট, আরো কত কি। সবাই তাদের জিনিসপত্র নিয়ে চলে গেলে নারায়ণ তার মায়ের হাতে একটি সোনার চুড়ি পরিয়ে দিয়ে বলে, এটি তোমার জন্য এনেছি মা, সারা জীবন তো আমাদের জন্য কষ্টই করে গেছো। এটি দেখে নারায়ণের মা অনেক খুশি হয়। এরপর নারায়ণ তার ঘরে গিয়ে তার বন্ধুদের দেওয়া জিনিসগুলো দেখছিল। এগুলো তাদের ঠিকানা মতো পৌঁছে দিতে হবে। কিছুক্ষণ পর লীলা দরজা বন্ধ করে ঘরে আসলে নারায়ণ বলে, খাটের উপর নৌসাদ নামের একটা প্যাকেট আছে, এখানে নিয়ে আসো তো। লীলা প্যাকেটটি নিয়ে গেলে নারায়ণ বলে, এর ভেতর তোমার বাবা ও ভাইয়ের জন্য ছাতা ও টর্চ আছে, তারা এগুলো আনতে বলেছিল। এরপর সে প্যাকেট থেকে বিদেশি পাউডার ও একটি পারফিউমের বোতল বের করে বলে, এগুলো তোমার জন্য, সবার সামনে দিতে পারতাম না, তাই আলাদা করে রেখেছিলাম। এগুলো দেখে লীলা খুবই খুশি হয়। পরদিন সে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বের হয়। সে সবাইকে বিদেশি সিগারেট খাওয়ায়। তারা নারায়ণকে নিয়ে মজা করে যে দুবাই থেকে এসে সে বাড়ি থেকে বেরই হয় না, বউকেই সময় দিচ্ছে। নারায়ণ বলে, রুমমেটদের পাঠানো জিনিসপত্র পৌঁছে দিতে হচ্ছে, তাই সময় পাচ্ছি না। বন্ধুরা বলে, দুবাই গিয়ে ভালোই তো টাকা কামাচ্ছিস, এবার ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ট্রফির চাঁদা কিন্তু তোকেই দিতে হবে, আর আমাদের দিকে একটু খেয়াল রাখিস কিন্তু। এরপর নারায়ণ বন্ধুদের সাথে সিনেমা দেখতে চলে যায়। সেখানে সবার টিকিটের খরচ তাকেই দিতে হয়, কারণ সবাই ভাবে যে সে দুবাই থেকে টাকার মেশিন দিয়ে টাকা ইনকাম করে বস্তা ভরে টাকা নিয়ে এসেছে। পরদিন চন্দ্রান নারায়ণকে বলে, আমি ভাবছিলাম একটা দোকান দেব, তার জন্য শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দিতে রাজি হয়েছে। আমার স্ত্রীর কিছু গয়নাও আছে, সেগুলোও বিক্রি করে দেব, তোকে 25,000 টাকার ব্যবস্থা করে দিতে হবে। এইটি শুনে নারায়ণ বলে, এত টাকা আমি কোথা থেকে পাবো? চন্দ্রান বলে, তুই চেষ্টা করলে পারবি, তাছাড়া আমার বউ তাদের একমাত্র মেয়ে, আমি সেখানেই থেকে যাব, এই বাড়ির ভাগ তোকে দিয়ে দিব, তুই টাকাটার ব্যবস্থা করে দিস। নারায়ণ আর কোনো কথা বলে না। এদিকে তার দুবাই ফেরার সময় হয়ে গিয়েছে। নারায়ণের মা সাথে করে নেওয়ার জন্য নানা রকম পিঠা বানিয়ে দিয়েছে। রাতে লীলা নারায়ণের কাছে এসে বলে, তুমি আসার আগে কথা দিয়েছিলে একেবারে চলে আসবে। নারায়ণ বলে, প্রবাস জীবন কাঁঠালের আঠার মতো, একবার লাগলে আর ছাড়তে চায় না, তাছাড়া সামনে আমাদের বাচ্চা হবে, সংসার বড় হবে, এখানে থেকে খরচ মেটানো কষ্ট হয়ে যাবে। এরপর সে তার মায়ের রুমে গিয়ে মায়ের কাছে শুয়ে পড়ে। তার মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সেখানে নিজের খেয়াল রাখিস বাবা। নারায়ণ বলে, এবার ফিরে গিয়ে অনেকগুলো সমস্যার সমাধান হবে, তারপর একেবারে ফিরে আসবো, পরের বার আসলে আর ফিরে যাব না। নারায়ণের মা বলে, আগের বারও একই কথা বলেছিলি। পরদিন নারায়ণ ফিরে যায়। যাবার সময় তার হাত ঘড়িটা ছোট বোনের জামাইকে দিয়ে যায়। তার ফ্লাইট আগামীকাল সকাল 5টায় থাকায় সে বোম্বেতে একটি সস্তা হোটেলে উঠে কিছু সময় বিশ্রাম করার জন্য। ওই সময় হোটেলের লবিতে তালাশ নামের এই লোকটি দুবাই থেকে ফিরে সকালের জন্য অপেক্ষা করছিল, কারণ সকালের আগে এখান থেকে কাঁধইয়ের বাস পাওয়া যাবে না। কিছুক্ষণ পর মাজিদ নামের একজন লোক তালাশের কাছে আসে। মাজিদ তালাশকে বলে, আমার বাড়িও কাঁধইয়ের, বাস স্ট্যান্ডের পাশেই আমার বাড়ি, এই বোতলটি আমার বাড়িতে পৌঁছে দেবেন দয়া করে। আর হ্যাঁ, বলবেন না যে এটি আমি বোম্বে থেকে দিয়েছি, দয়া করে বলবেন এটি দুবাই থেকে দিয়েছি। এই বলে মাজিদ চলে যায়। দূর থেকে নারায়ণ এটি দেখে মাজিদের কাছে এসে জিজ্ঞেস করে যে, কি হয়েছে ভাই, তোমাকে এমন মনমরা লাগছে কেন? মাজিদ তখন নারায়ণকে বলে, 1 বছর আগে দুবাই যাবার জন্য দালালকে টাকা দিয়েছিলাম, কিন্তু ফ্লাইটের দিন এখানে এসে দেখি যে সব কাগজপত্র ভুয়া, দালালও লাপাত্তা, জায়গা জমি সব বিক্রি করে টাকা দিয়েছিলাম। ফিরে যাবার কোনো সুযোগও ছিল না, যদি ফিরে যেতাম তাহলে আমার পরিবারের সবাই মারা যেত, এজন্য এখানেই কাজ করছি। কিন্তু বাড়ির সবাই জানে আমি দুবাই আছি। মেয়েটা একটা দুবাইয়ের পুতুল চেয়েছিল, তাই তাকে এখান থেকেই কিনে পাঠিয়েছি। এসব শুনে নারায়ণ অনেক কষ্ট পায়। সে মাজিদের হাতে কিছু টাকা দিয়ে বলে, আল্লাহ নিশ্চয়ই তোমার সহায় হবে। মাজিদ তখন নারায়ণকে বলে, আপনার নাম কি ভাই? নারায়ণ তখন নিজের নাম বলে চলে যায়। নারায়ণ ফিরে আসে দুবাই। এরপর পার হয়ে যায় আরো কিছুদিন। একদিন নারায়ণ পাতাল রেলের ফুটপাত থেকে একটি বড় সুটকেস কিনে নিয়ে আসে পরের বার বাড়ি যাবার সময় নিয়ে যাওয়ার জন্য। ওই সময় মাইত তাকে ডেকে সমুদ্রের পাড়ে নিয়ে যায় কিছু বলার জন্য। মাইত নারায়ণকে জানায় যে নারায়ণের মা মারা গেছে। তার কাছে নজিব ফোন দিয়ে জানিয়েছে। এটি জানার পর নারায়ণ অনেক ভেঙে পড়ে। সে একা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এর কয়েক বছর পর নারায়ণ আবারও বাড়িতে ফিরে আসে। এবার সে কাউকে না জানিয়ে এসেছে, কারোর জন্য তেমন কিছু আনতেও পারেনি। এজন্য তার প্রতি কেউ তেমন খুশিই ছিল না, এমনকি তার 2 ছেলে সতীশ ও মনীষও খুশি ছিল না। লীলা এভাবে না জানিয়ে আসার কারণ জিজ্ঞেস করলে নারায়ণ লীলাকে বলে যে ভিসা রিনিউ করার সময় হয়েছে,
এই জন্য মোটা অঙ্কের টাকা লাগবে, তাই ঠিক করেছি যে আর দুবাই ফিরে যাব না, এখানেই কোন একটা কাজ খুঁজে নেব। লীলা বলে, কিন্তু এভাবে কি সবকিছু সামাল দিতে পারবে? আমরা ছাড়াও তোমার বোন ও ভাগ্নি তোমার উপর নির্ভরশীল। নারায়ণ বলে, এখন আর বিদেশে কষ্ট করতে ইচ্ছে করে না, 32 বছর ধরে বিদেশে পড়ে আছি, আমারও ইচ্ছে করে তোমাদের সাথে থেকে পরিবারের অংশ হতে। তাছাড়া স্বাস্থ্য এখন আগের মতো নেই। পরদিন সকালে চন্দ্রার নারায়ণের বাড়িতে এসে বলে, তাদের ভাগ্নি সিথির জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, ছেলে একটা ভালো চাকরি করে, আগামীকাল তারা আসতে চায়। নারায়ণ বলে, এটি তো খুবই ভালো খবর, তাদের আসতে বল। পরদিন সিথি অর্থাৎ নারায়ণের ভাগ্নিকে দেখতে এসে পাত্রপক্ষ পছন্দ করে বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। এর 2 দিন পর চন্দ্রান নারায়ণকে তার দোকানে আসতে বলে। নারায়ণ চন্দ্রানের দোকানে আসলে চন্দ্রান নারায়ণকে বলে, পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিতে চাইছে। নারায়ণ বলে, কিন্তু কেন? চন্দ্রান বলে, তারা খোঁজ নিয়ে জানতে পেরেছে যে নির্মলার নিজের কোনো সম্পত্তি নেই, যা তারপরে সিথি পাবে। নারায়ণ বলে, এটা বিয়ে ঠিক করার আগে তাদের ভাবার দরকার ছিল। চন্দ্রান বলে, একটা উপায় আছে। নারায়ণ বলে, কি উপায়? চন্দ্রান বলে, আমি ঠিক করেছি বাড়ি সহ 8% জমি আমরা নির্মলাকে লিখে দেব, আমি আমার ভাগের অংশ দিতে প্রস্তুত। নারায়ণ তখন বলে, তোর ভাগ মানে? 15 বছর আগে তুই আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছিলি, এই বলে যে তুই বাড়ির ভাগ আমাকে ছেড়ে দিবি। চন্দ্রান বলে, হিসেবটা খুব ভালো করেই মনে রেখেছিস, কিন্তু গত 15 বছরে তোর পরিবার আমার দোকান থেকে অনেক টাকার মাল নিয়েছে, আমি তো হিসেব করে রাখিনি। এরপর নারায়ণ আর কোনো কথা না বলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে শুনতে পায় যে নির্মলা তার আরেক বোনের সাথে বলছে যে বিপদে পড়লে মানুষের আসল রং দেখা যায়। চন্দ্রান ভাই তার অংশ আমাকে দিতে রাজি আছে, কিন্তু নারায়ণ দিচ্ছে না, এজন্য আমার মেয়ের বিয়েটাও আটকে আছে। নারায়ণ এসব শুনে চুপচাপ তার ঘরে চলে আসে। সে ঘরে এসে লীলাকে বলে যে আমরা ছাড়া সিথির আর কেউ নেই, এজন্য আমি নির্মলাকে বাড়িটি উইল করে দেব, পাশের জমিতে আমরা আরেকটা বাড়ি করব। এটি শুনে লীলার অনেক মন খারাপ হয়। নারায়ণ তখন লীলাকে বলে, শোনো, তোমাকে একটা খুশির খবর দেই, আমি দুবাই ফিরে যাচ্ছি। তুমি ঠিকই বলেছিলে, আমার মতো মানুষ এখানে টিকতে পারবে না। এরপর সে তার ভিসা পাসপোর্ট খুলে দেখে যে সিথির বিয়ের 2 দিন আগে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। নারায়ণ যেন বিয়েতে থাকতে পারে এই জন্য সে পাত্রের বাবার কাছে যায় যেন সে বিয়েটা 3-4 দিন এগিয়ে দেয়, কিন্তু পাত্রের বাবা সাফ জানিয়ে দেয় যে এটা সম্ভব নয়, কারণ তারা অলরেডি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে ফেলেছে। নারায়ণ তখন মন খারাপ করে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিয়ে সময় মতোই হবে। নারায়ণের বাড়িতে চলছিল সিথির বিয়ের আয়োজন, সবাই বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। নারায়ণ চুপচাপ তার ব্যাগপত্র গুছিয়ে নেয় দুবাই ফেরার জন্য। সে সবাইকে বিয়ে ঠিকঠাক মতো শেষ করার পরামর্শ দিয়ে মনে একরাশ কষ্ট নিয়ে বেরিয়ে যায়। দুবাই পৌঁছে সে তার বাড়িতে ফোন দেয়, কিন্তু সবাই বিয়ে নিয়ে এতই ব্যস্ত ছিল যে কেউ তার ফোন রিসিভ করে না। যার পরিশ্রমের টাকায় এত আয়োজন, এত আনন্দ, তার কথাই যেন সবাই ভুলে গেছে। অনেকক্ষণ কল হবার পর নারায়ণের বোন কল রিসিভ করে আর বলে, আমরা সবাই এখন খুব ব্যস্ত, তুমি রাতে ফোন দিও। এটি শুনে নারায়ণ মনে অনেক কষ্ট পায়। যাই হোক, এরপর কেটে যায় আরো 1 বছর। সে এখনো সিথির বিয়ের ঋণ শোধ করতে পারেনি, তারপর তাকে বাড়ি করতে হবে। এর মাঝে একদিন চন্দ্রান তাকে ফোন দিয়ে জানায় যে সিথির স্বামী অরুণ সিথি ও নির্মলাকে নিয়ে পাশের শহরে চলে যেতে চাইছে, যাওয়ার আগে তারা বাড়িটি ভাড়া দিয়ে যেতে চাইছে। এটি শুনে নারায়ণ কিছুক্ষণ চুপ করে থাকে। হঠাৎ তার মনে পড়ে সে তো বাড়িটি নির্মলাকে দলিল করে দিয়েছিল, এখন আর এটি তার বাড়ি নয়। সে চন্দ্রানকে বলে, কিন্তু লীলা আর বাচ্চারা কোথায় যাবে? চন্দ্রান বলে, তাদের বাড়ি তারা ভাড়া দিতে চাইলে আমরা আর কি করতে পারি বলতো? নারায়ণ তখন চন্দ্রানকে বলে, ঠিক আছে, তুমি তাদেরকে বলো যে বাজার দর অনুযায়ী আমি প্রতি মাসে তাদেরকে ভাড়া দিয়ে দেব। অর্থাৎ নারায়ণ নিজেই নিজের বাড়িতে এখন ভাড়াটিয়া। এরপর পার হয়ে যায় আরো অনেক বছর। নারায়ণ ও মহিত এখন 70 বছরের বৃদ্ধ। মহিত তার ছেলে নজিব ও তার পুত্রবধূকে এখানে নিয়ে এসেছে। নজিব এখানে রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেছে, নারায়ণ তার বাড়ি করা শুরু করেছে। কাজ প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই মহিত দেশে ফিরে যাবে আর দুবাই ফিরে আসবে না। সে নারায়ণকে বলে, দুবাই থেকে চলে যাবার আগে আমার একটি শেষ ইচ্ছা আছে। কেরালা থেকে এসে প্রথমে আমরা খোরাককালের মাটিতে পা দিয়েছিলাম, আমি শেষবার আবার সেখানে যেতে চাই। নারায়ণ মহিতকে বলে, ঠিক আছে, আগামীকাল শুক্রবার যাব সেখানে। এর পরদিন গালফ নিউজের একজন সাংবাদিক নারায়ণের ইন্টারভিউ নিতে আসে। সে নারায়ণকে তার প্রবাস জীবনের সংগ্রাম অভিজ্ঞতার বিষয়ে অনেক প্রশ্ন করে। নারায়ণ তার প্রশ্নের জবাব দেয়। শুক্রবার দিন নারায়ণ ও মহিত খোরাক্কানের সেই জায়গায় যায়
যেখানে তার প্রথমবার পা রেখেছিল। 50 বছর আগে লঞ্চ থেকে নেমে এখানে তারা প্রথম পা ফেলেছিল, কিন্তু মনে হচ্ছে এই তো কদিন আগেই তারা এসেছিল। চোখের পলকে যেন সময় চলে গেছে। মোহিত নারায়ণকে বলে, আমি যতদিন আমার স্ত্রীর সাথে থেকেছি আর তুই যতদিন তোর স্ত্রীর সাথে থেকেছিস তার চেয়ে বেশি দিন আমরা দুজন একসাথে থেকেছি। আমি দেশে ফিরে যাচ্ছি, তুইও এখানে সবকিছু গুছিয়ে নিয়ে দেশে ফিরে চল। নারায়ণ বলে, হ্যাঁ আসবো। ওই দিন রাতে নারায়ণ বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজ খবর নেয়। এরপর সে লীলাকে বলে, মোহিত বাড়িতে আসছে, তোমার জন্য কি পাঠাবো? লীলা বলে, তোমার একটা শার্ট পাঠাতে পারবে যা তুমি প্রতিদিন পরো, না ধুয়ে পাঠাবে, যেন তোমার গায়ের ঘামের গন্ধ লেগে থাকে। এটি শুনে নারায়ণ হাসতে হাসতে বলে, এই বুড়ো বয়সে কি বলছো এসব? বাচ্চারা শুনলে কি ভাববে? লীলা তখন বলে, আমার কিছুই লাগবে না, তুমি এবার ফিরে এসো একেবারের জন্য। পরদিন শপিং মলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ঝাড়বাতি তার অনেক পছন্দ হয়। সেলসম্যানের কাছে দাম জিজ্ঞেস করলে সে জানায় যে এর দাম 500 দিরহাম। এটি শুনে নারায়ণের মন খারাপ হয়ে যায়, কারণ তার বাজেটে এত টাকা নেই। সে পরে আসবো বলে ফিরে যাচ্ছিল, কিন্তু ওই দোকানের মালিক নারায়ণকে পেছন থেকে ডেকে বলে, আপনি নারায়ণ না? নারায়ণ বলে, হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। লোকটি বলে, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। 32 বছর আগে মুম্বাই এয়ারপোর্টের কাছে একটি লজের কথা মনে আছে আপনার? একটি ছেলের হাতে কিছু টাকা গুঁজে দিয়েছিলেন আপনি, আমি সেই মাজিদ। এবার নারায়ণের মাজিদকে মনে পড়ে। মাজিদ তখন বলে, আপনার দেয়া সেই কটা টাকাই আমার ভাগ্য বদলে দিয়েছিল। এখন দুবাইতে আমার এমন অনেকগুলো দোকান আছে, আপনার ঋণ তো আমি শোধ করতে পারবো না। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? নারায়ণ বলে, আপনি আমাকে মনে রেখেছেন, সেটাই অনেক। এরপর মাজিদ নারায়ণকে সেই 500 দিরহাম দামের ঝাড়বাতিটি উপহার দেয়। রুমে ফিরে নারায়ণ ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এই ঘুমই ছিল তার জীবনের শেষ ঘুম। সেদিন রাতে নারায়ণ ঘুমের মধ্যে মারা গিয়েছিল নিঃশব্দে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। নারায়ণের বডিটি এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্স করে গ্রামে নিয়ে আসা হয়। মাইক তখন চন্দ্রানকে বলে, তার অনেক ইচ্ছা ছিল ফিরে এসে নতুন বাড়িতে থাকবে, তাকে কিছু সময়ের জন্য নতুন বাড়ির বারান্দায় রাখা যায় না? এটি শুনে সতীশ বলে, এটা করার কোনো প্রয়োজন নেই চাচা, কদিন পরেই আমরা এই বাড়িতে উঠবো, কোনো অমঙ্গল হোক সেটা আমরা চাই না। তাছাড়া বাবার ডেড বডি যদি এখানে রাখা হয়, রাতে আমরা থাকতে এখানে ভয়ও পেতে পারি। মহিষ সতীশের কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। সে যেন আর কোনো কথা বলার শক্তিই পাচ্ছিল না। নারায়ণের লাশ উঠানে রাখা হয়। কিছুক্ষণ পর তাকে চিতায় শুয়ে দেওয়া হয়। সতীশ তার মুখাগ্নি করে। এরপর একে একে সবাই যার যার বাড়িতে ফিরে যায়। রাতে মোহিত চন্দ্রানের থেকে বিদায় নিয়ে চলে যাবার সময় দেখে যে টিভিতে নারায়ণের সেই ইন্টারভিউটি প্রচার হচ্ছে। সাংবাদিক তাকে প্রশ্ন করে যে আপনি কিভাবে কেরালা থেকে মরুভূমির দেশে এসে পৌঁছালেন? নারায়ণ বলে, বেলুভাইয়ের লঞ্চে করে খোরাক্কান, সেখান থেকে সারজা, আর তারপর সারজা থেকে হেঁটে দুবাই আসি। সাংবাদিক বলে, আপনার 50 বছরের প্রবাস জীবনে অর্জন কি? নারায়ণ বলে, আমি আমার পরিবারের অভাব দূর করেছি, বোনদের বিয়ে দিয়েছি, ভাইয়ের জীবিকার ব্যবস্থা করেছি, ছেলে মেয়েদের বড় করেছি। এক জীবনের কি চাই বলুন তো? এরপর সাংবাদিক বলে, আপনার কি কখনো নিজেকে অসহায় মনে হয়েছে? নারায়ণ বলে, আমার তখন সবচেয়ে বেশি অসহায় লেগেছে যখন আমি পরিবারের অংশ হতে পারিনি। ভাই যখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিল, লীলা যখন পেটের পীড়ায় ভুগছিল, সতীশ যখন অসুস্থ ছিল, তখন আমি তাদের পাশে থাকতে পারিনি। সাংবাদিক আবার প্রশ্ন করে, প্রবাস জীবনে আপনার কখন সবচেয়ে বেশি কষ্ট লেগেছে? নারায়ণ বলে, আমরা প্রবাসীরা খুব কম সময়ে পরিবার বা আত্মীয় স্বজনকে খুশি করতে পারি। যখন আমরা বাড়িতে 10,000 টাকা পাঠাই, তখন তারা মনে করে 20,000 টাকা ইনকাম করে সেখান থেকে আমরা 10,000 টাকা নিজের কাছে রেখে বাকি 10,000 টাকা তাদের পাঠিয়েছি। কিন্তু তারা জানে না যে আমরা ইনকাম করি 7,000 টাকা আর 3,000 টাকা ধার করে 10,000 টাকা বানিয়ে সেটা বাড়িতে পাঠাই। বাড়িতে গেলে কারো উপহার মন মতো না হলে তারা ভুল বুঝে। তারা তখন আমাকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথা ভাবতে থাকে। তখন খুব কষ্ট লাগে। নারায়ণের পরিবারের লোকেরা তার ইন্টারভিউ দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। এই মুভির গল্পটি প্রায় সব প্রবাসীর গল্প। তারা সারা জীবন নিজের পরিবারের জন্য শুধু প্রবাসী থেকে গায়ের রক্ত পানি করে টাকা পাঠায়। অনেকে লজ্জায় পরিবারের কাছে বলতেও পারে না যে তারা সেখানে কি কাজ করে, কিন্তু তারপরও তারা পরিবারের কাছে সঠিক মূল্যায়ন পায় না। শেষ বয়সে প্রবাস থেকে ফিরে অনেকেই দেখে যে তাদের পায়ের নিচের মাটিটুকু অবশিষ্ট নেই। তো কেমন লেগেছে মুভির গল্প তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।